স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমরা ন্যারেশনের উপর একটা প্রশ্ন সলভ করবো, আর এই প্রশ্নটা নিচ্ছি ঢাকা বোর্ড 2023 প্রশ্ন থেকে। চলুন শুরু করা যাক। প্রথমে ফার্স্ট টু লাস্ট আমরা প্রশ্নটা অর্থসহ পড়ে নিই এবং ডায়লগটা বোঝার চেষ্টা করি কার সাথে কার কথা। দেখুন, প্রথমে আছে ওয়্যার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। ওয়্যার মানে কোথায়, উইল ইউ গেট তুমি নিবে, অ্যাডমিশন মানে কোথায় তুমি অ্যাডমিশন নিবে, আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন তোমার এইচএসসি পরীক্ষার পরে কোথায় তুমি অ্যাডমিশন নিবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস আছে। সেড দ্য টিচার টু সুস্মিতা, অর্থাৎ টিচার সুস্মিতাকে বললেন যে তোমার এইচএসসি পরীক্ষার পরে তুমি কোথায় অ্যাডমিশন নিবে, তোমার কি কোনো চয়েস আছে। তারপরে জবে কি বলল, আই এম নট ইয়েট শিওর what I have to do because everything depends on my result. বলছে I'm not yet sure, আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই, what I have to do আমাকে কি করতে হবে, because কারণ everything depends on my result, কারণ সব কিছু আমার রেজাল্টের উপরে নির্ভর করবে। You should have a choice, টিচার বলছেন যে তোমার একটা চয়েস থাকা দরকার। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তুমি পজিটিভ হও এবং অপটিমিস্টিক হও। তো ডায়লগগুলো একদম পরিষ্কার এখানে কার সাথে কার ডায়লগ। প্রথমটা যে টিচারের ডায়লগ এটা বলাই আছে, পরের দুইটা ডায়লগ কার সাথে কার ডায়লগ এটা বলা নাই, বা কে ডায়লগটা দিচ্ছেন সেটা বলা নাই, বাট ইনভার্টেড কমা দেখে আমরা লজিক্যালি স্পষ্ট বের করতে পারি। যেমন প্রথম ডায়লগটা যদি টিচারের হয়, এটা যেহেতু আলাদা ইনভার্টেড কমা, তার মানে এই ডায়লগটা নিঃসন্দেহে টিচারের নয়। যদি হতো তাহলে এখানে আলাদা ইনভার্টেড কমার দরকার হতো না, একসাথেই তিনি বলে দিতেন, মানে এই ইনভার্টেড কমার মধ্যেই এই ডায়লগটা চলে আসতো, তার মানে নিঃসন্দেহে এটা হলো সুস্মিতার কথা। পরে যেহেতু আরেকটা ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এটা অন্য একজন ব্যক্তির কথা, আর এই ব্যক্তিটা হচ্ছে তাহলে টিচার। আর ডায়লগটা এতই পরিষ্কার এখানে যেটা পড়লে স্পষ্টতই বোঝা যায়, শিক্ষক বলছেন যে তোমার এইচএসসির পরে তোমার প্ল্যান কি, তুমি কোথায় ভর্তি হতে চাও। সুস্মিতা বলল যে আমি এখনও ডিসাইড করি নাই, কারণ হলো আমার রেজাল্টের উপরে সেটা নির্ভর করবে। তারপর টিচার বললেন যে তোমার একটা চয়েস থাকা দরকার, তুমি পজিটিভ হও এবং আশাবাদী হও। তাহলে ডায়লগটা এখানে একদমই পরিষ্কার। চলুন আমরা প্রথমে শুরু করি। তাহলে প্রথমে আমাদেরকে একদম ক্লিয়ার করে দিতে হয় ইনডাইরেক্ট করার সময় কার সাথে কার ডায়লগ। তাহলে আমরা এখানে প্রথমে লিখব দ্য টিচার আস্কড সুস্মিতা। এটাকে বরং আমরা একটা অন্য কালি ব্যবহার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেটা হলো ইনডিরেক্ট। এখন আশা করি এটুকু বুঝতে পেরেছেন, দ্য টিচার আস্কড সুস্মিতা। এখানে একটা জিনিস অনেকে এরকম টু দিয়ে দেয়, এখানে কিন্তু টু দেয়া যাবে না, তার মানে আস্কডের পরে টু হয় না, আস্ক, রিকোয়েস্ট এগুলোর পরে টু হয় না। আবার কোথাও কোথাও টু হয়, সেগুলো ভিন্ন আলাপ, যেমন ধরুন সাজেস্টেড টু, প্রপোজ টু, এই সমস্ত ক্ষেত্রে টু হয়, কিন্তু এখানে টু হবে না। এখন এখানে আমরা আস্কড কেন দিলাম, কারণ এটা প্রশ্ন করা হয়েছে। এখন এখানে প্রশ্ন দেখুন, দুটো প্রশ্ন করা হয়েছে দুইভাবে। একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর একটা হলো ডু মানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিখতে হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড 9টা, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হু, হোম, উইচ, হোজ, এই 9টা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। যদিও হাউ এর মধ্যে ডাব্লিউ দিয়ে শুরু না হয়ে এইচ দিয়ে শুরু হয়, ডাব্লিউটা শেষে আছে। আর সবগুলোতে WH এভাবেই হয়, যেমন হোয়াট, WHAT, হোয়াট, ওয়েন, ওয়্যার ইত্যাদি। তো যাই হোক, ডাব্লিউএইচ ওয়ার্ড কী এগুলো আমরা আশা করি জানি। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি আসে তাহলে সেটা সরাসরি হবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না আসে, অন্য কিছু আসে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আসে, সেটা মডাল অক্সিলারি হোক বা প্রাইমারি অক্সিলারি হোক, মানে ডু, ডাজ, ডিড, অথবা উইল, অথবা আর, অ্যাম, ইজ, আর ইত্যাদি যাই আসুক, অক্সিলারি ভার্ব হলে সেটা আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু করি, আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাই আমরা হুবাহু লিখি। এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তার মানে আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের যেটা আছে সেটাই লিখব। এখানে আছে ওয়্যার।
এরপরে আমরা সাধারণত এখানে একটা ভুল করে থাকি যে একটা অক্সিলারি ভার্ব আছে উইল, আমরা জানি উইল এর পাস্ট ফর্ম হিসেবে উড হবে, আমরা এই উডটা এখানে দিয়ে দিই। এখানে উডটা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ বাক্য অর্থগত দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার বাক্যই এক প্রকার বাক্যে রূপান্তরিত হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে থাকে, ইনডাইরেক্ট স্পিচে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ থাকলে সেটাও অ্যাসার্টিভ হবে, অবজেক্টিভ থাকলে সেটাও অ্যাসার্টিভ হবে, এক্সক্লেমেটরি থাকলে সেটাও অ্যাসার্টিভ হবে। অর্থাৎ 5 প্রকার বাক্য এক প্রকার বাক্যে রূপান্তরিত হবে। ইনডিরেক্ট মানেই হলো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অন্য কোনো সেন্টেন্স হতে পারবে না। এখন আপনি যদি বাক্যের শুরুতে এরকম উইল বা উড বা অন্য কোনো অক্সিলারি ভার্ব দিয়ে দেন, তাহলে কিন্তু আবার প্রশ্ন হয়ে যায়, আপনি আরেকবার প্রশ্ন করতে পারবেন না। তাই এখানে আপনি উড দিতে পারবেন না, এখানে প্রথমে দিতে হবে সাবজেক্ট। এখন সাবজেক্ট এখানে কি আছে? সাবজেক্ট আছে হলো ইউ। যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ইউটা, এটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, তাহলে এইটা কোনটা অনুযায়ী পরিবর্তন হবে? সেকেন্ড পারসন থাকলে ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ এই সুস্মিতা অনুযায়ী এটা পরিবর্তন হবে। তাহলে এখানে আছে হলো ইউ, আমরা এটা ব্যবহার করলাম সি। আরেকটা কথা, সেটা হলো ইউ, এটার কিন্তু সাবজেক্টিভ ফর্ম ইউ, এটার অবজেক্টিভ ফর্মও কিন্তু ইউ। এখন এইটা এখানে সাবজেক্টিভ ফর্ম আছে নাকি অবজেক্টিভ ফর্ম আছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা খুব ইজিলি বুঝতে পারি। দেখুন এই গেট, এটা হচ্ছে মেইন ভার্ব, তো এই ভার্বের আগে আছে, তার মানে এটা সাবজেক্ট। এটার পরে যদি থাকতো, পেছনে যদি হতো, তাহলে সেটা হতো অবজেক্ট। তাহলে এই ইউটা এখানে সাবজেক্টিভ ফর্ম, তাই আমরা এখানে এটার প্রোনাউন হিসেবে, মানে সুস্মিতার প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করলাম শি, এবং আমরা এটা সাবজেক্টিভ ফর্মেই ব্যবহার করলাম। এখন এই যে উইল, এই উইলটা এখন এখানে পরে চলে আসবে, অর্থাৎ এখানে হবে উড। কারণ উইল একটা মডেল, এই মডেলের পরিবর্তে আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করি। আরেকটা জিনিস, উইলও মডেল, উডও মডেল। এই উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, এই যে 9টা মডেল, এই মডেলের পরে কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম হয়। সুতরাং এখানেও আমরা বেস ফর্ম ব্যবহার করব, মানে এটার যে রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি সেটা আমরা ব্যবহার করব। এরপরে যে অংশটুকু আছে এটা আমরা এখানে জাস্ট লিখে দেব। তার মানে অ্যাডমিশন আফটার your HSC examination। এখন এখানে দেখুন আছে প্রশ্নবোধক চিহ্ন, আমরা কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব না। ও আরেকটা জিনিস, এখানে আছে your, তার মানে এটা হবে হলো হার, তার মানে your এটা হলো পজেসিভ ফর্ম, আমরা এখানে হার এটাও ব্যবহার করলাম পজেসিভ ফর্ম। তাহলে কি দাঁড়ালো? দ্য টিচার asked সুস্মিতা where she would get admission after her HSC examination। এখন এখানে টিচার আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো ডু ইউ হ্যাভ এনি চয়েস। টিচার বলছেন, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য টিচার অলসো আস্কড, টিচার আরও জিজ্ঞেস করলেন। আচ্ছা, এখন এখানে আছে হলো ডু, তার মানে অক্সিলারি ভার্ব। 12টা যে টেন্স, এই 12টা টেন্সের মধ্যে শুধুমাত্র 2টার মধ্যে অক্সিলারি ভার্ব নিজস্বভাবে থাকে না, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আরেকটা হচ্ছে পাস্ট সিম্পল। বাকি যে 10টা সবগুলোর মধ্যেই কিন্তু অক্সিলারি ভার্ব দেয়া থাকে। তো যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই বা নেগেটিভ করতে চাই প্রেজেন্ট সিম্পল অথবা পাস্ট সিম্পলে, সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। প্রেজেন্ট সিম্পলে আমরা নিয়ে আসি ডু অথবা ডাজ, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা নিয়ে আসি ডাজ, বাকি সকল ক্ষেত্রে ব্যবহার করি ডু। আর যখন পাস্টে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি ডিড।
এখানেও দেখুন এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসা হয়েছে, এটা আমাদের মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে এখানে হ্যাভ। তো যাই হোক, এটাতে আমরা পরে আসি। এখানে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইউ, আর আমরা আগেই বলেছি সেকেন্ড পারসন যদি হয় তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এই বাক্যে অবজেক্ট কোনটা আমরা মনে মনে ধরে নিয়েছি যে সুস্মিতা। আমরা যদি চাই তাহলে আমরা এরকমও লিখতে পারি হার। তাহলে দ্য টিচার অলসো আস্কড হার, এখন বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে দিব ইফ, কারণ এখানে অক্সিলারি ভার্ব আছে হলো ডু। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেটা সরাসরি হবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে দিব ইফ অথবা ওয়েদার। যদিও ইফ আর ওয়েদারের মধ্যে একটু পার্থক্য আছে। ইফ আমরা বসাবো সাধারণ প্রশ্ন হলে, যদি প্রশ্ন করে উত্তর প্রত্যাশা করা হয় সেক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করব। যেমন তুমি যাবে কিনা বলো, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর প্রত্যাশা করা হচ্ছে ইয়েস আর নো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েদার। তো যাই হোক, এখানে আমরা ব্যবহার করছি ইফ। এখন তারপরে আছে কি ইউ, তার মানে আমরা এখানে দিব হলো শি। আগেই বলেছি এখানে একটা ভুল করার সম্ভাবনা আছে, অর্থাৎ আমরা এখানে দিয়ে দিতে পারি ডিড, বাট এই ডিড দেয়া যাবে না, ডিড দিলে আবার প্রশ্নই করা হয়ে যাবে, প্রশ্ন করা যাবে না। 5 প্রকার বাক্যই এক প্রকার বাক্যে রূপান্তরিত হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে শি, এখন এই ডুটা এটা পুরোটাই বাদ যাবে। এরপরে আমাদের যে মেইন ভার্ব আছে হ্যাভ, হ্যাভ মানে প্রেজেন্ট সিম্পল, এটা পাস্ট সিম্পল করতে হবে। তার মানে আমরা এখানে দিব হ্যাড, তারপরে অ্যানি, তারপরে দিব চয়েস, ফুল স্টপ দিব। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা দিব ফুল স্টপ। এখন এই দুইটা প্রশ্নের কাজটুকু আমরা করলাম। এখন এইটাকে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এই যে বারবার মানে কানেক্টর দিয়ে দিয়ে ডায়ালগগুলোকে মানে বড় করা বা অনেকগুলো বাক্য লেখা, এইটা কিন্তু আসলে ভালো অ্যাপ্রোচ না। আমরা চাইলে এগুলোকে একসাথে করতে পারি, তাতে বাক্যগুলো শ্রুতিমধুর হবে এবং স্ট্যান্ডার্ড হবে। আর যিনি খাতা দেখবেন তিনিও বুঝতে পারবেন আপনার ইংলিশের রেঞ্জ অনেক ভালো। তাহলে আমরা এটাকে যদি অ্যান্ড দিয়ে যুক্ত করে দেই, তাহলে অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি কম্পাউন্ড সেন্টেন্স হবে। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি একই থাকে তাহলে সেটা আর লেখার দরকার নাই। তাহলে দেখুন আমরা দ্য টিচার, এখানেও আছে টিচার, আর যেহেতু আরেকটা প্রশ্ন আমরা ধরেছিলাম সেজন্য দিয়েছিলাম অলসো। এরপরে প্রশ্ন করেছে সেটা হলো এখানে দিয়েছি আস্কড, এখানে আছে সুস্মিতা, এখানে আমরা দিয়েছি হার। তার মানে এই অংশটুকু আমাদের কিন্তু মিল আছে। কম্পাউন্ড সেন্টেন্সে এই অংশটুকু মিল থাকলে আমাদের সেটা আর লেখার দরকার নেই, অর্থাৎ আমরা এটুকু কেটে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি দ্য টিচার আস্কড সুস্মিতা ওয়্যার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন অ্যান্ড ইফ শি হ্যাড এনি চয়েস। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড মানসম্মত হলো। আমরা চাইলে আগের মতোও রাখতে পারতাম, অর্থাৎ আমরা যদি এভাবে করে রেখে দেই, হ্যাঁ, এটা যে একদম ভুল হয়ে যাবে তা কিন্তু নয়। তো আমরা চাইলে আবার করতে পারি, আমরা এটাকে উঠিয়ে দিতে পারি, সেটাই আমার কাছে মনে হয় যে ভালো হবে, স্ট্যান্ডার্ড হবে। তাহলে আমরা এটাকে রাখলাম। এরপরে চলুন আরেকটু আগাই। বলেছে আই এম নট শিওর what I have to do because everything depends on my result। তাহলে নিঃসন্দেহে এটা সুস্মিতা বলেছে। তাহলে এখানে আমরা দিতে পারি কি যে সুস্মিতা, আচ্ছা সুস্মিতা রিপ্লাইড দেই, হ্যাঁ সেট দিলে হয়, রিপ্লাইড দিলে একটু ভালো শোনা যায়, তাহলে রিপ্লাইড দেই সুস্মিতা রিপ্লাইড দ্যাট। এখন এখানে বলেছে আই এম নট, তার মানে প্রেজেন্ট সিম্পল, তা আই আছে, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে দিব শি, কারণ এই আই বলতে সুস্মিতা। এখন আয়ের পরে হয়েছে অ্যাম, এটাকে যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে হবে ওয়াজ, কারণ শি এর পরে হবে ওয়াজ। তারপরে নট যা আছে তাই দিব নট, তারপরে ইয়েট শোর, তারপরে হোয়াট এটাও দিলাম। এখন এখানে বলেছে আই, তার মানে হলো সুস্মিতা, তাহলে দিব শি, এখানে আছে হলো হ্যাভ টু, তার মানে আমরা এখানে দিব হলো হ্যাড টু। তারপরে ডু, এই হ্যাভ টু বা হ্যাড টু এক প্রকার মৌডল, এগুলোকে সেমি মৌডল বলা হয়। তো মৌডল মানে প্রাইমারি মৌডল যেগুলো আছে বা কোর মৌডল যেগুলো আছে, মৌডল যেটাই হোক এরপরে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে ডু দিব। এরপরে আছে হলো বিকজ,
আমরাও এখানে দিব বিকজ। তারপরে আছে হলো এভরিথিং, হ্যাঁ বিকজ এভরিথিং দিলাম। এখন এখানে আছে ডিপেন্ডস, তার মানে প্রেজেন্ট সিম্পল, এটা হবে পাস্ট সিম্পল, ডিপেন্ডেড। ওকে, অন মাই রেজাল্ট, তাহলে এখানে আমরা কি দিব, অন হার রেজাল্ট। এখন এখানে আছে মাই, এটা পজেসিভ ফর্ম, ফার্স্ট পারসন, তার মানে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে, অথবা এই যে সি এখানেও আছে। তাহলে এখানে আছে মাই, এটা সুস্মিতা অনুযায়ী হবে হার, বা সি অনুযায়ী হবে হার, তাহলে হার রেজাল্ট। এখন দেখুন পরের ডায়লগটা টিচার বলছে, ইউ শুড হ্যাভ আ চয়েস, বি অপটিমিস্টিক অ্যান্ড পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তো টিচার যে এখানে বললেন ইউ শুড হ্যাভ আ চয়েস, এটাও এক প্রকার উপদেশ। যদি শুড থাকে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শুড রাখতে পারি, অনেক ক্ষেত্রে শুডকে পরিবর্তন করে আমরা এটাকে অ্যাডভাইস ব্যবহার করে এরপরে টু প্লাস ভার্ব দিয়ে আমরা ব্যবহার করতে পারি। সেটা কখন ব্যবহার করব, যদি শুড দিয়ে আপনার অব্লিগেশন বা অ্যাসাম্পশন বোঝায়, অর্থাৎ কোনো একটা কাজ করাটা তার বাধ্যতামূলক, বা তাকেও আপনার কাজটা করাটা তার জন্য জরুরি, অথবা সেটা যে যদি কোনো অ্যাসাম্পশন বোঝায়, অর্থাৎ দৃঢ় কোনো অনুমান বোঝায়, সেক্ষেত্রে শুডটা শুডই থাকবে। কিন্তু শুড দিয়ে যদি উপদেশ বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আর শুডকে শুড দিয়ে লিখতে পারবো না, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস ব্যবহার করে তারপরে টু প্লাস ভার্ব দিয়ে ব্যবহার করতে হবে। আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব দেন দ্য টিচার। এখন এই দেনটা কেন নিয়ে আসলাম, দেনটা একটা কানেক্টর, আগে একবার টিচার বলেছেন, প্রশ্ন করেছেন, সেজন্য আমরা এখানে দিলাম দেন, তারপরে। এটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে সুন্দর হয়, মানে আগের বাক্যের সাথে একটা লিঙ্ক তৈরি করে, এটা হলো এই কানেক্টরগুলো। এগুলো ট্রানজিশনাল, মানে ট্রানজিশন হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ আমি একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাচ্ছি, তখন এই কানেক্টর ব্যবহার করলে বাক্যগুলো একসাথে থাকে। সুতরাং এখানে টিচার যেহেতু প্রথমে একবার প্রশ্ন করেছিল, তাই তিনি বলছেন, তাই এখানে দিলাম দেন। তাহলে দেন দ্য টিচার, এখানে দিব কি তাহলে অ্যাডভাইসড, দেন দ্য টিচার অ্যাডভাইসড হার, দেন দ্য টিচার অ্যাডভাইসড হার, অর্থাৎ একে সুস্মিতাকে তিনি উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইসড হার, তারপরে এখানে দিব টু, এখন এখানে দিব হলো হ্যাভ আ চয়েস, তার মানে হ্যাভ আ চয়েস। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এভাবে কেন ব্যবহার করছি, এটাকে তো যদি এরকম ব্যবহার করা হতো, দ্য টিচার, তারপরে হলো সেড, দ্য টিচার সেড দ্যাট, তারপরে শি, তারপরে শুড হ্যাভ আ চয়েস, এরকম দিলেই তো হতো। আপনারা অনেকে এরকম ভাবতে পারেন, এরকম দিলে হবে না। কেন হবে না? কারণ হলো শুড দিয়ে যদি উপদেশ বোঝানো হয় তাহলে এই শুডকে শুড রাখলে হবে না, এই শুডকে তখন আপনার অ্যাডভাইস দিয়ে ব্যবহার করতে হবে। শুড দিয়ে যদি অ্যাসাম্পশন বোঝানো হয় অথবা অব্লিগেশন বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই শুডটাকে শুডই রাখতে পারবেন, আর যদি উপদেশ বোঝানো হয়, অ্যাডভাইস বোঝানো হয়, তাহলে আপনি শুড রাখতে পারবেন না। সুতরাং এই যে বাক্যটা আপনারা কোনো কোনো বইয়ের আনসারে হয়তো এরকম পেতে পারেন, আমার সব বই চেক করা হয় নাই, কারণ এটা কোয়েশ্চেনটাই হলো নতুন, এবারে পরীক্ষা হয়েছে, সুতরাং এরকম যারা দিবে সেটা কিন্তু হবে না, সুতরাং এটা আমি বাদ দিচ্ছি। এখন তারপরে তিনি বললেন কি, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নিঃসন্দেহে আমরা এখানে লিখব যে হি অলসো অ্যাডভাইসড, তিনি আরও উপদেশ দিলেন। তারপরে হার দিতে পারি, না দিলেও চলে, এখানে যদি হার দেই তাও হয়, না দিলেও হয়। আর ইম্পারেটিভ বাক্যে কি হয়, ইম্পারেটিভ বাক্যে আমরা জানি টু প্লাস ভার্ব হয়, তাহলে টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তো আমরা জানি ইম্পারেটিভ বাক্যে কি হয়, টু প্লাস ভার্ব হয়। এখন দেখুন এই দুইটা কথাই টিচারের, এই দুইটা কথাতেই কিন্তু
আমাদের কমন কিছু বিষয় আছে। এখানে আছে দ্য টিচার, এখানে আমরা দিয়েছি হি, যেহেতু এটা পরের বাক্য তাই আমরা এখানে অলসো দিয়েছিলাম। এখানে আছে হলো অ্যাডভাইসড, এখানেও আছে অ্যাডভাইসড, এখানে আছে হার, এখানেও আছে হার। তাহলে এই জিনিসগুলোকে আমরা কেটে দিয়ে আমরা এখানে জাস্ট অ্যান্ড লিখতে পারি। এখন একটা কথা, সেটা হলো এই যে টু ইনফিনিটিভ, এই টুটা এখানে আছে, টু কিন্তু দুইবার লেখার দরকার নেই। অক্সিলারি ভার্ব যেমন আপনি কমন নিতে পারেন, তেমনিভাবে এই টু ইনফিনিটিভ টু এটাও আপনি কমন নিতে পারেন। অর্থাৎ এখানে হবে দ্য টিচার অ্যাডভাইসড হার টু হ্যাভ এ চয়েস, ওকে, অ্যান্ড বি অপটিমিস্টিক, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এখন আপনারা ভাবতে পারেন যেটা তো আমি কোনো পরিবর্তন করলাম না। আসলে পরিবর্তন হয়েছে, যেহেতু দুইটা বাক্য এক হয়ে গিয়েছে, তাই এটার মেইন ভার্ব হচ্ছে অ্যাডভাইসড। অ্যাডভাইসের পরে এখানে টু হ্যাভ, তারপরে হলো টু বি অপটিমিস্টিক বা টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, অর্থাৎ টু হ্যাভ আর হলো টু বি, এটা ছিল। বাট বারবার টু লেখার দরকার নেই। একটা এক্সাম্পল দিই, ধরুন দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য কিং to buy a gym and visit it regularly. তাহলে এখানে দেখুন টু বাই, ওকে, টু বাই অ্যান্ড টু ভিজিট লেখার দরকার নাই। অর্থাৎ টু বাই অ্যান্ড ভিজিট লিখতেই কিন্তু এই টু যে পরেরটার মধ্যে আছে সেটা বোঝা যাবে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও এরকম। ধরুন দ্য ম্যান উইল visit and take care of the dog. তাহলে এখানে দেখুন দ্য ম্যান উইল ভিজিট অ্যান্ড উইল টেক বলার দরকার নাই, যেহেতু উইল দুইটার মধ্যেই কমন যাবে, সুতরাং এটা আর বারবার বলার দরকার নেই। সুতরাং আমরা এখানে যেটা ব্যবহার করেছি এটার আগে টু বলার দরকার নেই। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই ন্যারেশনটা তুলনামূলকভাবে সহজ ছিল, তবে একটা ক্রিটিক্যাল জায়গা এখানে ছিল, সেটা হলো শুডের ব্যবহার। শুড দিয়ে যদি উপদেশ দেয়া বোঝায় তাহলে আপনাকে অ্যাডভাইস দিয়ে তারপর অবজেক্ট দিয়ে তারপরে টু প্লাস ভার্ব ব্যবহার করে সেটাকে করতে হবে। অবশ্য অবজেক্টটা দেওয়া বাধ্যতামূলক না, বাট আপনাকে অ্যাডভাইস দিয়ে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো। আরেকটা জিনিস, যদি দুইটা বাক্যকে আপনি একসাথে করেন তাহলে ইনফিনিটিভ ব্যবহার করাটা, বারবার ইনফিনিটিভ ব্যবহার করাটার কোনো দরকার নাই। অনুরূপভাবে অক্সিলারি ভার্বও বারবার ব্যবহার করার দরকার নাই, যেটা আমি এক্সাম্পল দিয়ে এখানে দেখিয়েছিলাম। তারপরেও এখানে জানি এখানে আপনাদের আমার সাথে নাও মিলতে পারে, অসুবিধা নাই। যদি আপনারা অন্য কোথাও অন্য কোনো রেফারেন্স পেয়ে থাকেন তাহলে আমাকে সেটা শেয়ার করতে পারেন, আমরা যৌথভাবেই দেখতে পারি কোনটা সঠিক। আমি যেটা বলছি সেটা অথেন্টিক সোর্স থেকেই বলছি, সুতরাং আমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নাই। যদি সোর্স চান তাহলে কমেন্ট করুন, আমি আপনাদেরকে কমেন্টে সোর্স দিয়ে দেব। যাই হোক, ভালো থাকুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।